পড়ছিলাম আমি তার সন্ধ্যা মালতী, কলমে DRM সোহাগ, পর্ব সংখ্যা 7। অপ্রত্যাশিত আকাশের থমথমে কণ্ঠে সন্ধ্যা অবাক হয়। আকাশ তাকে থাপ্পড় মারার জন্য হাত তুলেও থেমে গেল কেন? সবচেয়ে বড় কথা, আকাশ তাকে এভাবে কান্না অফ করতে বলল। ভীষণ অবাক হয় সন্ধ্যা। চোখ মেলে আকাশের দিকে তাকায়। আকাশকে শান্ত দৃষ্টিতে নিজের দিকে চেয়ে থাকতে দেখে সন্ধ্যা ঢোক গিলল। আকাশ এই কথা বলল, তার তো বিশ্বাস হয় না। আগে যখন সে কাঁদত তখন আকাশ এভাবেই তাকে কাঁদতে বারণ করত। আজ আবারও একইভাবে আকাশ তাকে কাঁদতে বারণ করল। সন্ধ্যার চোখ জোড়া ভিজে ওঠে। এই তো তার আকাশ, মনে হচ্ছে একদম তার আকাশ সামনে দাঁড়িয়ে আছে। তবে কি আকাশ তাকে আবারও ভালোবাসবে আর খারাপ ব্যবহার করবে না? এটুকু ভাবতে গিয়ে সন্ধ্যার ভেজা চোখ জোড়ায় পানি টইটুম্বুর হয়। আবারও কফটা নোনা জল গড়িয়ে পড়ে। আকাশ খেয়াল করে সন্ধ্যা আবারও কাঁদছে। এবার সে রাগলো, ধমকে বলে, কাঁদতে নিষেধ করলাম না? সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে, আগের চেয়ে আর একটু অবাক হয়। আকাশ তাকে সে আগের মতো কাঁদতে নিষেধ করছে। কেন করছে? সে কাঁদলে আকাশের কি? এই আকাশ তো তাকে শুধু আঘাত করে। সন্ধ্যা সেই একইভাবে চোখের জল ফেলতে দেখে আকাশের আর সহ্য হলো না। রেগে সে খপ করে সন্ধ্যার হাত ধরে সন্ধ্যাকে টেনে নিয়ে ধাক্কা দিয়ে সন্ধ্যাকে বাড়ির বাইরে বের করে দিয়ে রাগান্বিত স্বরে বলে, রাস্তায় গিয়ে যত খুশি কাঁদ, আর একবার আমার সামনে এসে কাঁদলে থাপড়াতে থাপড়াতে একদম জান নিয়ে নেব। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। আবার আকাশ তার সাথে খারাপ ব্যবহার করছে, তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। এবার সন্ধ্যার এত পরিমাণ রাগ হলো, সব সময় সে মুখ বুজে সহ্য করবে কেন? এদিকে আকাশ সন্ধ্যার মুখের উপর দরজা আটকাতে নেওয়ার আগেই সন্ধ্যা তেড়ে যায় আকাশের দিকে। পা উঁচু করে দু হাতে আকাশের ওভারকোটের কলার চেপে ধরে রাগান্বিত স্বরে বলে, এই এভির বাচ্চা, এটা আমার স্বামীর বাড়ি। আমাকে আমার স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়ার তুই কে? আকাশ হতভম্ব হয়ে যায়। এই ছিচকাদুনে মেয়ের মুখ থেকে এমন ধারার কথা সে মোটেও আশা করেনি। প্রথমে তাকে নাম ধরে ডাকছিল, এরপর তাকে অমানুষ বলল, আর এখন একেবারে তুই করে বলে ফেলল। কত বড় সাহস মেয়েটার, সে ভাবতেই পারছে না। রাগে শরীর কাঁপছে। দুহাত মুষ্টিবদ্ধ করে ভস্ম করে দেওয়া দৃষ্টিতে তাকায় সন্ধ্যার দিকে। এইটুকু মেয়ের থেকে একের পর এক কটু ব্যবহার তার বিন্দুমাত্র হজম হচ্ছে না। এদিকে সন্ধ্যা একটু একটু ভয় পাচ্ছে। এই প্রথম সে আকাশকে তুই করে বলল। নিজেরই কেমন যেন লাগছে, কিন্তু সেই বা কি করবে? আকাশের প্রতিটা কাজে যেমন খারাপ লাগে তেমনি রাগ লাগে। তাছাড়া আকাশ তার সৌম্য ভাইয়ার সাথে যা করেছে, এরপর আকাশের সাথে খারাপ ব্যবহার করে তার নিজের গিল্টি ফিল হওয়ার ব্যাপারটাই বরং হাস্যকর। আকাশ এর চেয়েও কঠিন ব্যবহার ডিজার্ভ করে। সন্ধ্যারা নিজেকে দুর্বল করল না, বরং শক্ত করল। আকাশ দাঁতে দাঁত চেপে বলে, বেয়াদব মেয়ে, আমার কলার ছাড় বলছি। সন্ধ্যাও সাথে সাথে উত্তর করে, ছাড়বো না। কি করবেন আপনি? আকাশের রাগ তরতর করে বাড়ছে। এই মেয়েকে যে সে কি করবে সে নিজেও জানে না। মনে হচ্ছে একে ঠাস করে মেরে দিলেও তার শান্তি হবে না। কল্পনার বাহিরে শাস্তি দিয়ে এরপর একে মারবে। সন্ধ্যা আবারও বলে, আপনার কথায় আর কিচ্ছু হবে না, বুঝেছেন আপনি? আমাকে ভালো না লাগলে আপনি নিজ দায়িত্বে এই বাড়ি থেকে বেরিয়ে যাবেন। খবরদার, আমাকে আরেকবার এই বাড়ি থেকে বের হতে বলেছেন তো ভালো হবে না বলে দিলাম। কথাটা বলে সন্ধ্যা আকাশের কলার ছেড়ে আকাশকে পাশ কাটিয়ে বাড়ির ভেতরে চলে যায়। আকাশ বাকহারা হয়ে দাঁড়িয়ে আছে। এই এতটুকু মেয়েটা তাকে কি বলছে। আকাশ টোটালি নিতে পারছে না। সে দ্রুত উল্টো ফিরে চেঁচিয়ে বলে, বেয়াদব মেয়ে, এই বাড়িতে তোর কোনো জায়গা নেই, এক্ষুনি বেরোবি তুই। কথাটা বলতে বলতে সন্ধ্যার দিকে এগোয় আকাশ। সন্ধ্যা ঢোক গিলল। আবারও খারাপ লাগলো আকাশের এহেন ব্যবহারে। সন্ধ্যা শ্বাস নিয়ে নিজেকে কঠোর করে। সে আকাশকে ফেলে যেতে চায় না, কখনোই না। যদি আকাশ সারা জীবন তাকে না চেয়ে এমনই থাকে, তবে সে না হয় একদিন চলে যাবে। তার আগে আকাশের এমন পরিবর্তন, তার আর তার ভাইয়ের প্রতি আকাশের এরূপ আচরণের জবাব নিয়ে তবেই এই বাড়ি ছাড়বে। সে কেন মুখ লুকিয়ে থাকবে? কেন একা একা গুমড়ে পড়ে কাঁদবে? এমন করলে তার সৌম্য ভাইয়া সবচেয়ে বেশি কষ্ট পাবে। সৌম্য ভাইয়া তো তার বোনকে এত দুর্বল দেখতে চায় না। সবচেয়ে বড় কথা, তার সৌম্য ভাইয়ার সাথে হওয়া অন্যায়ের জবাব না নিয়ে সে কোথাও যাবে না। আর না তো যাবে প্রতিনিয়ত আকাশ তাকে অস্বীকার করার জবাব নিয়ে। সন্ধ্যা আকাশের দিকে চেয়ে কয়েক পা পিছিয়ে গিয়ে শক্ত করে বলে, আমি বলেছি আমি আমার স্বামীর বাড়ি থেকে কোথাও যাব না। শুনতে পাননি আপনি? আকাশের পা থেমে যায়। সন্ধ্যার থেকে কয়েক হাত দূরত্বে দাঁড়িয়ে সে।
সন্ধ্যার আবারও সেই একই কথা শুনে আরও রাগলো। দাঁতে দাঁত চেপে বলে, আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে। আমার লাইফে বউ তো দূর, গার্লফ্রেন্ড অবধি ছিল না। যতবার তাকে অস্বীকার করার জন্য আকাশের মুখ থেকে কটু বাক্য উচ্চারিত হয়, ততবার সন্ধ্যার দলা পাকিয়ে কান্না আসে। এবারও তার ব্যতিক্রম হয় না। সন্ধ্যা নিজেকে সামলালো। আকাশের এমন আচরণের কারণ তো সে ঠিক বের করবে। অতঃপর বলে, আপনি মিথ্যে বলছেন। আপনার বউ ছিল আর আপনি তাকে ভালো। আকাশ মাঝখান থেকে চিৎকার করে বলে, আর একটা মিথ্যে বললে তোকে জুতো পেটা করবো, বেয়াদব মেয়ে। সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে। আকাশের কথার উত্তর হিসেবে বলে, আপনি মিথ্যা বললে আপনাকে আমি চটি পেটা করব। সন্ধ্যার বলা চটি পেটার অর্থ বুঝলো না আকাশ। অদ্ভুত কণ্ঠে আওড়ায়, হোয়াট ইজ চটি? আকাশ ডান পাশে দাঁড়ানো একজন গার্ড বলে, বস, মেয়েরা পায়ে যেটা পড়ে ওটাকে চটি বলে। কথাটা শুনে আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায়। কি, এই মেয়ে ওর পায়ের চটি দিয়ে তাকে পেটাতে চাইছে? কত বড় সাহস ভাবা যায়। শক্ত চোখে সন্ধ্যার দিকে তাকায়। ডান হাতে গলায় ঝোলানো চেন ধরে টানে, যেন সন্ধ্যাকে ঠিক এভাবেই ছিঁড়বে। সন্ধ্যা ঢোক গিলল। এই আকাশকে দেখে তার হুট করেই ভীষণ ভয় লাগে, যেটা এখন লাগছে। সে অলরেডি অনেক কিছু বলে ফেলেছে। আসমানি নাওয়ানো বাড়িতে নেই। এই আকাশ তো আগের আকাশ নয়, যে তার কথায় রাগলেও ভালোবাসতে আসবে, বরং এই লোকটা রেগে তাকে মারতে আসে। সন্ধ্যা আর এখানে দাঁড়ালো না। আকাশকে আবারও তার দিকে এগোতে দেখে সে এক প্রকার দৌড়ে একটি ঘরে গিয়ে ঘরের দরজা ঠাস করে বন্ধ করে দেয়। আকাশ সন্ধ্যাকে ধরার আগেই সন্ধ্যা দরজা বন্ধ করে দেওয়ায় আকাশ রেগে আরও বোম হয়ে যায়। রাগান্বিত স্বরে বলে, বেয়াদব মেয়ে, তোকে ছাড়বো না আমি। পিছন থেকে একজন বলে, কিন্তু বস, আপনি তো মেয়েটিকে ধরতেই পারলেন না, ছাড়বেন কিভাবে? আকাশ লোকটির দিকে তেড়ে আসে। কলার ধরে চিবিয়ে চিবিয়ে বলে, ধরতে পারলাম না মনে? ওকে আমি ধরেই ছাড়বো, নয়তো আমার নামও এভি নয়। কথাটা বলে একটি চেয়ারে লাথি দিয়ে হনহন করে বাড়ি থেকে বেরিয়ে যায় আকাশ। সৌম্য ইরাকে নিয়ে তাদের গ্রামের এক পুকুর পাড়ে বসে আছে। উপরে গাছ। শীতের রোদের ছিটে ফোঁটা তাদের গায়ে এসে পড়ছে। সৌম্যর গায়ে একটি জ্যাকেট, ইরার পরনে শাড়ির উপর একটা পাতলা সোয়েটার, তার উপর একটি চাদর চড়ানো। সৌম্য এক ধ্যানে তাকিয়ে আছে পুকুরের টলটলে পানির দিকে, যেখানে রৌদ্র অনেকটা জায়গা জুড়ে বিছিয়ে আছে। এরা সৌম্যর কাঁধে মাথা রেখে চোখ বুজে রেখেছে। মেয়েটির অশ্রু থামছে না আজ। কেন এমন হচ্ছে তাদের সাথে? কেন তার সৌম্যর সাথে এমন হচ্ছে? বেশ কিছুক্ষণ পর এরা নিজেকে সামলায়, সোজা হয়ে বসে দু হাতে চোখ মুখ মুছে নেয়। সৌম্যর দিকে তাকিয়ে মলিন গলায় বলে, আমরা এখন কোথায় যাব সৌম্য? সৌম্য তাকায় তার বউয়ের দিকে। মেয়েটার মুখের ডান পাশ বেশ কালচে রঙের। সৌম্য তাকিয়ে রইল। তার বউয়ের মুখের এই দাগ, এই ত্যাগ শুধু তার জন্য। সে কেন দুঃখ পাচ্ছে? ভালোবাসার চেয়ে বড় কিছু হয়? হয় না। তার বাড়ি ধসে পড়েছে, তাতে কি? তার ইরাবতী, তার ভালোবাসা তো আছে, তার কাঁধে মাথা রাখা রয়েছে। এটাই প্রকৃত সুখ। সৌম্যকে চুপ দেখে ইরার চোখ জোড়া আবারও ভেজে। ভাঙা স্বরে ডাকে, সৌম্য। সৌম্য ইরাকে তার বুকে শক্ত করে জড়িয়ে নেয়। ইরাও জড়িয়ে ধরল সৌম্যকে। ফুপিয়ে ওঠে মেয়েটা। ভাবে তার সৌম্যর কষ্ট হচ্ছে। তার সৌম্য কষ্ট পেলে সে কি করে ঠিক থাকবে? সে পারে না। সে চায় সৌম্য ভালো থাকুক, খুব ভালো থাকুক। কিন্তু কেন আল্লাহ তার সৌম্যকে একটুখানি ভালো থাকতে দেয় না? সৌম্য অনেকটা সময় চুপ থাকলো। তার ভালোবাসা এটা। ভাগ্যের জোরে এই মেয়েটাকে সে পেয়েছিল। বহু কষ্ট সহ্য করে সে তার ইরাবতীকে পেয়েছিল। কথাগুলো ভেবে সৌম্য দীর্ঘশ্বাস ফেলল। ইরাকে ছেড়ে দু হাতে রাজলা ইরার মুখ নেয়। ইরা কান্না মাখা চোখ জোড়া খুলে তাকায় সৌম্যর পানে। সৌম্য দু হাতের বুড়ো আঙুল দ্বারা ইরার ভেজা গাল মুছে দেয়। ইরার চোখে চোখ রেখে বলে, রিজিকের মালিক আল্লাহ, সব ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু এটুকু বলে থেমে যায় সৌম্য। ইরার কপালে কপাল ঠেকে চোখ বুজে বলে, ওসব বাড়ি গাড়ি ধ্বংস হয়ে যাক, হাজারটা বাধা পেরিয়ে দিন শেষে আমার প্রতি তোমার ভালোবাসা চিরদিন অটুট থাকুক। আমি দুনিয়াবি বাড়ি গাড়ি টাকার মোহে আটকাই না। আমি আটকে গেছি তোমার মোহে ইরা পাখি। শুধু তুমি বদলে যেও না। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমায় ভালোবেসো। আমি আমার ইরা পাখির সুখের জন্য জান কুরবান করব। এতেই প্রকৃত সুখ। কথাগুলো বলে সৌম্য থামে। ইরার কপালে তার ঠেকানো কপাল সরায়, তাকায় ইরার পানে। ইরা অবাক হয়ে সৌম্যকে দেখে। অতি আনন্দে আবেগে অশ্রু গড়িয়ে পড়ে। সৌম্যর গালে হাত দিয়ে বলে, ভালোবাসি সৌম্য। সৌম্য হাসল। কোথায় যেন শুনেছিল গাছতলায় বসেও সুখী হওয়া যায়, যদি পাশে ভালোবাসার মানুষটা থাকে। কথাটা আজ তাদের সাথে ভীষণভাবে মিলে গেল।
সৌমিরার হাতের তালুতে একটা চুমোয়কে বলে, বাড়ি গাড়ি টাকা পয়সা হারানোর শোক আমাকে দুঃখ দিতে পারে না ইরাবতী, তাই এসব ভেবে আর কাঁদবে না। আমি বাড়ি হারিয়েছি, তোমাকে না, তাই আমি সুখী। ইরা উত্তর করে, আমিও। কিন্তু আকাশ ভাইয়া? মাঝপথে সৌম্য মলিন হেসে বলে, মানুষ কাউকে কষ্ট দিয়ে যতটা অশান্তিতে ভোগে ততটা অশান্তিটাই সে ভোগে না, যে তার শিকার হয়। আকাশ ভাইয়ার মাঝে যদি একটি মন থেকে থাকে, তবে সে তার ছোট ভাইকে দেওয়া কষ্টের কারণে দিন শেষে ঠিকই ছটফট করবে। সে কেন এমন করছে জানি না, তবে আমি এটুকু জানি, সময় যেমন সব কিছু এলোমেলো করে দেয়, সেই সময়ই আবার সব কিছু গুছিয়ে দেয়। ততদিন ধৈর্য রাখতে হয় ইরাবতী। ইরা খুব মন দিয়ে শুনল সৌম্যর কথা। সৌম্যকে সুন্দর করে কথা বলে। ইরার এখন অনেকটা হালকা লাগছে। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে বলে, ল্যাপটপ তো নেই, আবারও চাকরির পরীক্ষা দেবে ইরাবতী? কয়েক মাস আমার অভাবী সংসারে নিজেকে মানিয়ে নিতে পারবে না ইরা পাখি? এবার ইরার কান্না পায়। সৌম্য এভাবে কেন বলে? সে সৌম্যর দুঃখের দিনে সৌম্যর পাশে থাকবে না তো কার পাশে থাকবে? এরা হাঁটুতে ভর দিয়ে সামান্য উঁচু হয়। সৌম্য কিছু বোঝার আগে এরা শক্ত করে সৌম্যর গলা জড়িয়ে ধরে ধরা গলায় বলে, তুমি জানো না আমি আমার সৌম্যর জন্য সব কিছু করতে পারি? সৌম্য মৃদু হাসল, কিছু বলল না। ধরনের বুকে সন্ধ্যা নেমেছে। সৌম্য ইরাকে নিয়ে বাস কাউন্টারে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগেই বাস থেকে নামলো। কোথায় যাবে সেটাই ভাবছে। গত 3 মাস আগে ইরার মা মারা গিয়েছে। ইরার বাবার যে সম্পত্তি ছিল, সব সম্পত্তি ইরা আর ইরার মায়ের থেকে ইরার মায়ের বাড়ির মানুষেরা কবে লিখে নিয়েছে ওরা নিজেরাও জানে না। ঠিক যেমন আকাশ তার সাইন কিভাবে নিয়েছে সে জানে না। কথাগুলো ভেবে সৌম্য দীর্ঘশ্বাস ফেলে। গ্রামের জমি কিনে বাড়ি করার পর হাত অনেক খালি ছিল। এর মধ্যে সন্ধ্যার গলা অপারেশনে মোটা অঙ্কের একটা টাকা গিয়েছে, বলতে গেলে 1 টাকাও ছিল না। এরপর কমাস ফ্রিল্যান্সিং করে কিছু টাকা জমিয়েছিল, আর সেই কিছুর পরিমাণ মাত্র 18,000 টাকা, যে টাকা দিয়ে তারা এই ঢাকা শহরে কোনো বাড়িতে উঠবে, কি খাবে সেসব নিয়েই ভাবছে সৌম্য। প্রায় অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে থাকতে থাকতে ইরার পা ব্যথা হয়ে গিয়েছে। ঢাকা টু বগুড়া টানা 2বার জার্নি করে এমনিতেও শরীরটা ভীষণ দুর্বল লাগছে। ইরা তার ক্লান্তিকর মাথা সৌম্যর বাহুতে ঠেকালে সৌম্য ইরার দিকে তাকায়। জিজ্ঞেস করে, খারাপ লাগছে ইরাবতী? ইরা ক্লান্তিতে নুয়ে পড়া মুখখানা সৌম্যর দিকে করে বলে, একটু। সৌম্য বাঁ হাতে ইরাকে তার সাথে আগলে নিল। আশেপাশে তাকাতেই রিক্সা খোঁজে। ঠিক করলো রিহানের বাড়ি যাবে। আকাশের বাড়ি তো কখনোই যাবে না। আপাতত আজকের রাতটা থাকার জন্য রিহানের বাড়ি ছাড়া আর কিছু মাথায় আসলো না। ঠিক করলো আজ রাতে রিহানের বাড়ি থেকে আগামীকাল বাড়ি খুঁজতে বেরোবে। একটি রিক্সা তাদের সামনে এসে দাঁড়ালে সৌম্য ইরাকে নিয়ে রিক্সায় উঠে পড়ে। রিক্সা চলতে শুরু করলে সৌম্য নিচ থেকে ইরার মাথা তার কাঁধে রেখে ইরাকে বাঁ হাতে জড়িয়ে ধরে। ইরার চোখ বুঝল, হাজারটা দুঃখের মাঝে প্রিয় মানুষের কাঁধে মাথা রাখার সুখ তার কাছে এখনও আছে। সৌম্যর ভাষায় এটাই প্রকৃত সুখ। এই তো তারা বাড়ি হারিয়েও সুখী, দিব্যি সুখী, কারণ তাদের ভালোবাসা হারায়নি, আর না কখনো হারাবে। মাগরিবের নামাজ পড়ে জায়নামাজে বসে সন্ধ্যা কতক্ষণ যে কাঁদল তার ইয়াত্তা নেই। খুব করে চাইলো আল্লাহ সব ঠিক করে দিক, সুখ না দিল, কিন্তু এত দুঃখ থেকে অন্তত মুক্তি দিক। কেঁদে কেটে জায়নামাজ ভাঁজ করে রাখে। আসমানি নাওয়ানের ডাকে সন্ধ্যা তাকায় দরজার দিকে। মায়ের মতো একজনকে দেখে সন্ধ্যা দৌড়ে এসে ভদ্রমহিলাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে। আসমানি নাওয়ান সন্ধ্যার পিঠে হাত রাখে। আজ সারাদিন সে বাড়ি ছিল না। অনেকের সাথে কথা বলেছে, অনেক খুঁজেছে গত 3 বছরের 1 ফোঁটা প্রমাণের আশায়, যা দিয়ে আকাশকে সামান্য হলেও কনভিন্স করতে পারবে। কিন্তু সে ব্যর্থ হয়ে বাড়ি ফিরেছে। আর বাড়ি ফিরে সৌম্যর সাথে করা আকাশের ঘটনায় ভদ্রমহিলা রীতিমতো বড়সড় শক পেয়েছে। তিনি একটুও বুঝতে পারছে না আকাশ এসব কেন করছে। কি এমন শত্রুতা বাঁধল যে আকাশ সৌম্যর পিছনে এভাবে উঠে পড়ে লাগলো? সন্ধ্যা বহু কষ্টে নিজেকে সামলে বলে, তোমার ছেলে এসব কিভাবে করতে পারলো আম্মা? সৌম্য ভাইও অনেক কষ্ট পেয়েছে, আমার খুব কষ্ট হচ্ছে। তোমার ছেলেকে কিন্তু ছাড়বো না বলে দিলাম। আসমানি নাওয়ান সন্ধ্যার চোখের পানি মুছে দেয়। মৃদু স্বরে বলে, সৌম্য এখন কোথায়? সন্ধ্যা উত্তর দেয়, জানি না, অনেকবার কল করেছি, কিন্তু প্রতিবারই ফোন বন্ধ দেখায়। আমার চিন্তা হচ্ছে। আসমানি নাওয়ান কিছু একটা ভেবে বলে, তোমার ভাইয়ের একটা বন্ধু ছিল যে, কি যেন নাম? রিহান ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ওই রিহানকে একটা কল করে দেখো, সৌম্য কোথায় ও জানতে পারে। ও তো সৌম্যর বন্ধু। সন্ধ্যা মাথা নাড়ল। এটা তো তার মাথায় আসেনি। 2 হাতে ভেজা মুখ মুছে সন্ধ্যা তার ফোন থেকে
রিহানের নাম্বারে কল করে। প্রথমবারেই রিসিভ হয়। সন্ধ্যা বিচলিত কণ্ঠে বলে, রিহান ভাইয়া, আমার সৌম্য ভাইয়া কোথায়? আপনি কি জানেন? ওপাশে রিহান চুপ থাকলো। অনেকগুলো মাস পর আজ সন্ধ্যার কণ্ঠ শুনল ছেলেটা। কণ্ঠ শুনেই বুঝেছে সন্ধ্যা কেঁদেছে হয়তো। সৌম্য ইরা তার বাসায় আসার পর সে ইরার থেকে সব শুনেছে। সৌম্য চাপা স্বভাবের, ওকে জিজ্ঞেস করলেও এড়িয়ে গিয়েছে। কিন্তু ইরা নিজে থেকেই বলেছে। রিহান আকাশের ফিরে আসা থেকে শুরু করে আকাশের প্রতিটি কর্মকাণ্ড শুনে অবাক হয়েছে। সন্ধ্যা ভালো নেই ভেবে ছেলেটার মুখে ব্যথার ছাপ। সে সন্ধ্যাকে পায়নি, কিন্তু সে সব সময় চেয়েছে সন্ধ্যা ভালো থাকুক। কিন্তু সন্ধ্যা ভালো নেই এটা ভাবলেই রিহানের কষ্টের রেশ বেড়ে যায়। সন্ধ্যা কোনো রেসপন্স না পেয়ে আবার ডাকে, রিহান ভাইয়া। রিহানের ধ্যান ভাঙে। উত্তর দেয়, সৌম্য আমার বাড়িতে আছে। কথাটা বলে রিহান বেশ দোনোমনো করে বলে, তুমি কি কেঁদেছ সন্ধ্যা? সৌম্য রিহানের বাড়ি শুনে সন্ধ্যা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তবে রিহানের প্রশ্নে সে ভীষণ বিব্রত বোধ করে। ছোট করে বলে, সর্দি লেগেছে ভাইয়া, রাখছি। বলেই কল কেটে দেয় সন্ধ্যা। রিহান চোখ বুজে চাপা শ্বাস ফেলে। রিহানের ইচ্ছে ছিল সন্ধ্যার বাচ্চা হওয়ার পর বাচ্চাটার বয়স কয়েক মাস হলে সে সন্ধ্যাকে বিয়ের প্রস্তাব দেবে। সন্ধ্যার পুরো জীবন এখনো পড়ে আছে। সারা জীবন তো কেউ একা থাকে না। সন্ধ্যাও দিনে দিনে আকাশকে বলে মুভ অন করবে, আর সন্ধ্যার সঙ্গী হবে সে। তার ভাবনা শুরু হতে না হতেই ইতি ঘটে গেল। রিহানের ভীষণ আফসোস হলো আকাশ ফিরে আসায়। কেন যেন রাগও হলো আকাশের ওপর। আকাশ না ফিরলে সন্ধ্যা রানী তার হতো। সন্ধ্যার বাচ্চাকে সে ফেলতো না। সে সন্ধ্যার বাচ্চার বাবা হতো। তার কোনো প্রবলেম ছিল না। কিন্তু সব এক নিমেষেই ভেস্তে গেল আকাশ ফিরে আসায়। সৌম্য রিহানের বাড়ি আছে এটা সন্ধ্যা আসমানি নওয়ানকে জানালে ভদ্রমহিলা সন্ধ্যাকে নিয়ে রিহানের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। আর দেরি করেনি। আকাশ সৌম্যকে বের করে দেওয়ার পর সৌম্য যে আর এ বাড়ি আসবে না এটা তারা সবাই খুব ভালো করেই জানে। না জানার কথাও না। সৌম্য ভীষণ আত্মসম্মানবোধ সম্পন্ন ছেলে, তা সবার জানা। আর এই জন্য আসমানি নওয়ান নিজেই সৌম্যর কাছে আসছেন। সন্ধ্যা রিহানের বাড়ি চেনে, তাই অসুবিধা হয়নি। আসমানি নওয়ান মূলত আকাশের ব্যাপারে অনেক অজানা কথা সন্ধ্যার সৌম্যকে জানাতে চায়। এই পরিস্থিতিতে আকাশের ব্যাপারটি খোলাসা করা ভীষণ প্রয়োজন বোধ করলো। সাথে এটাও জানাবে আকাশ স্মৃতি হারানোর কারণে সৌম্যকে চিনলেও উদ্ভট আচরণ করছে, আর সন্ধ্যাকে চিনছে না। সন্ধ্যা আর আসমানি নওয়ান রিহানদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সন্ধ্যা দুবার কলিং বেল চাপলে রিহানের মা এসে দরজা খুলে দেয়। সন্ধ্যা রিহানের মাকে সালাম দিলে ভদ্রমহিলা গোমরা মুখে সন্ধ্যার সালামের উত্তর নেয়। সৌম্য সন্ধ্যা তার বাড়ি আসায় সে মোটেও খুশি নয়, কারণ তার ছেলের ছন্নছাড়া জীবনের জন্য সে সন্ধ্যাকেই দায়ী করে। রিহানকে হাজারবার বিয়ে করার কথা বলেও রাজি করাতে পারেনি। রিহানের উত্তর, সে এক্ষুনি বিয়ে করবে না, সময় লাগবে তার। তিনি খুব ভালোই বোঝে রিহান তাকে থামিয়ে রাখার জন্য এই কথা বলে। ছেলের এমন অবস্থা দেখলে কোন মা মেনে নেয়? এই জন্যই সন্ধ্যার দোষ না থাকলেও সে সন্ধ্যাকেই দোষী মনে করে। আসমানি নওয়ান সন্ধ্যা বাড়ির ভেতর যায়, ডাকে সৌম্য ভাইয়া বলে। বনুর গলা পেয়ে সৌম্য রুম থেকে বেরিয়ে আসে। সৌম্যর পরনে হাতা কাটা একটা কালো টি শার্ট, কালো প্যান্ট। বেশিক্ষণ হয়নি রিহানের বাড়ি এসে পৌঁছেছে। জ্যাকেট খুলে রেখে হাত মুখ ধুয়ে মাত্র বেরিয়েছে, তখনই বনুর গলা পেয়ে বেরিয়ে এসেছে। ভাইয়ের শুকনো মুখ দেখে সন্ধ্যার চোখের কোণে পানি জমে। দ্রুত পায়ে এগিয়ে এসে ভাইয়ের বুকে মাথা রাখে, জড়িয়ে ধরে শক্ত করে। তার ভাই তার প্রথম আশ্রয়স্থল। এক সময় তার পাশে একটা পোকাও ছিল না, শুধু তার ভাইয়া ছিল। কত কষ্ট করে তাকে বড় করেছে তার ভাইয়া। বাবা মা সবার ভালোবাসা তার ভাইয়া একাই তাকে দিয়েছিল। সেই মানুষটা আজ যখন এত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, তখন সন্ধ্যা কি করে মানবে? সন্ধ্যা খুব করে চাইল তার সৌম্য ভাইয়া সব দুঃখ তার হোক, কিন্তু তার ভাইয়া ভালো থাকুক। সৌম্য সন্ধ্যার মাথায় হাত রেখে ডাকে, বনু। সন্ধ্যা মাথা তুলে তাকায়। ভেজা কণ্ঠে বলে, ভাইয়া তোমার বাড়ি? সন্ধ্যার গলা বেঁধে আসে। সৌম্য মৃদু হাসল। বোনের চোখের পানি মুছে দিয়ে বলে, এসব কেন ভাবছিস? আমি ঠিক আছি বনু। আমার কাছে ইরাবতী আর তুই আছিস তো। তোরাই আমার সবচেয়ে বড় সম্পদ। সন্ধ্যা মলিন মুখে তাকায়। আসমানি নওয়ান এগিয়ে এসে বলে, সৌম্য আব্বা, আমার কিছু কথা আছে তোমার সাথে, বসবা একটু? সৌম্য আসমানি নওয়ানের দিকে তাকায়। ছেলের কাজে ভদ্রমহিলা যে ভীষণ আপসেট তা তাকে দেখেই বোঝা যাচ্ছে। সৌম্য সম্মতি দেয়। রিহান ড্রয়িং রুমে নিয়ে যায় সবাইকে। সৌম্য দুপাশে ইরা আর সন্ধ্যা বসে। আসমানি নওয়ান সামনে বসে, আরেক পাশে রিহান বসে।
যার দৃষ্টি সন্ধ্যার শুকনো মুখের দিকে। সন্ধ্যা বাইরে বের হলে মাঝে মাঝে রাস্তা থেকে দূর থেকে দেখত। মাঝে অনেকগুলো দিন আর দেখা হয়নি। আসমানি নাওয়ানের কথায় তার ধ্যান ভাঙে। জ্যাক ডাল্টন, যাকে আমরা সবাই জেডি বলে রাখি। জেডি আকাশের স্কুল লাইফের ফ্রেন্ড। আকাশ যখন ক্লাস 5-এ পড়ে তখন তাদের বন্ধুত্ব হয়েছিল। ওদের বন্ধুত্ব স্কুল, কলেজ, এমনকি ভার্সিটি পর্যন্ত সবার চোখে পড়ার মতো ছিল। এমনও হয়েছে আকাশ জেডির ম্যাচে গিয়ে 1 সপ্তাহ টানা থেকেছে। আকাশের বাবা আকাশকে নিতে গেলে আকাশ আসতো না। এই আলিশান বাড়ি রেখেও জেডির কাছে গিয়ে পড়ে থাকতো ছোটোখাটো মেসে। একজনের জায়গায় দুজন গাদাগাদি করে থাকতো। আমি আকাশের বাবা রাগ করলেও আকাশ সেসব গায়ে মাখতো না। এভি জেডি এদের সম্পর্কটাই ছিল এমন যে ওদের নিয়ে পুরো দুনিয়ার মানুষ 1000টা কথা বললেও ওরা দুজন দুজনের গলা ধরে থাকতো, কারো কথা কানে নিত না। কলেজ লাইফ পর্যন্ত আমি আকাশ জেডি দুজনকেই খুব ভালোভাবে দেখলাম। কিন্তু ভার্সিটি ওঠার পর জেডি হঠাৎ ইংল্যান্ড পাড়ি জমায়। আকাশ তখন দিশেহারা ছিল। জেডি তার 24 ঘন্টা একসাথে থাকার মতো বন্ধু ছিল। হঠাৎ এত কাছের বন্ধু কিছু না বলে না কয়ে চলে গেলে যেমন হয়, আকাশের অবস্থা তেমনি হয়েছিল। ভার্সিটির প্রথম সেমিস্টারে এক্সাম পর্যন্ত আকাশ দেয়নি জেডির শোকে। আমার আর ওর বাবার কাছে এসে বাচ্চাদের মতো বায়না করেছে জেডিকে বাংলাদেশে ফিরতে বলতে। কিন্তু জেডির সাথে আমাদের আকাশের মাধ্যমেই পরিচয়। আমরা জানতাম না জেডি কোথায়। যোগাযোগ করতেও পারিনি। দেখতে দেখতে সেকেন্ড সেমিস্টার চলে আসে। আকাশের পড়ায় মন নেই। সে বন্ধুর শোকে তখনও কাতর। আমি আর আকাশের বাবা আকাশকে বোঝালাম সে আবারও এক্সাম না দিলে ইয়ার লস যাবে, আর সে অনার্স শেষ করলে তাকে আমরা বিদেশ পাঠাবো। যে দেশে জেডি গিয়েছে সেই দেশেই পাঠাবো। আকাশের কথা ছিল জেডি ভার্সিটি ভর্তি হওয়ার পর চলে গিয়েছে। ও ফিরলে তারা একসাথে এক্সাম দেবে, নয়তো সে একা একা ওপর ক্লাসে উঠে যাবে, যা আকাশের ভীষণ অপছন্দের ছিল। যেখানে সে আর জেডি স্কুল লাইফ থেকে আলাদা ক্লাস তো দূর, আলাদা বেঞ্চেও কখনো বসেনি, সেখানে তাদের ক্লাস আলাদা হয়ে যাবে। আকাশ মানেনি। ভাগ্য সহায় থাকায় 4 মাসের মাথায় জেডি বাংলাদেশে ফিরে আসে। এয়ারপোর্ট থেকে সর্বপ্রথম আমাদের বাড়িতেই আসে। কোনো দিকে না তাকিয়ে আকাশকে জাপটে ধরে সে সেদিন কেমন অদ্ভুতভাবে কেঁদেছিল। আমি আকাশের বাবা অবাক হয়েছিলাম। আকাশ ভীষণ বিচলিত হয়ে জিজ্ঞেস করতে থাকে জেডির কি হয়েছে। আমরাও জিজ্ঞেস করি, কিন্তু জেডি কিছুই বলেনি। খুব দ্রুত নিজেকে সামলে নিয়েছিল। পরবর্তীতে জেডি আকাশকে এ ব্যাপারে কিছু বলেছিল কিনা জানি না। আমি জিজ্ঞেস করলে আকাশ প্রতিবারই এড়িয়ে গিয়েছে। এরপর আবারও তাদের সেই বন্ধুত্ব। তারা একসাথে এক্সাম দিল, প্রথম সেমিস্টারে রিটেক দিল একসাথে। কিন্তু বছর খানেক পর খেয়াল করলাম আকাশের মাঝে অনেক পরিবর্তন। ধীরে ধীরে এর পরিসর বাড়তে থাকলো। আকাশের উগ্রতা, চালচলন কেমন যেন হয়ে গেল। আকাশকে চিনতেই পারতাম না আমরা। আমাদের নিজেকে দিশেহারা লাগে। আমি কি করব, কোথায় যাব কিছু বুঝতে পারছিলাম না। আকাশের আচরণে এত পরিবর্তন হয়েছিল যে ও রাতে ক্লাবে পর্যন্ত যেত। সারা রাত ক্লাবে কাটিয়ে সকালে বাড়ি ফিরত। একটানা কথাগুলো বলে আসমানি নয়ন থেমে যায়। সন্ধ্যার দৃষ্টিতে বিস্ময়। আসমানি নয়ন খেয়াল করলেন তা। দীর্ঘশ্বাস ফেলে আবারও বলতে শুরু করেন, আকাশের জীবনে কোনো মেয়ের অস্তিত্ব ছিল না। কারণ আমি পুরোপুরি জানি না, তবে ওর মেয়েদের প্রতি ভীষণ বিতৃষ্ণা ছিল কোনো এক অজ্ঞাত কারণে। এটা বুঝেছিলাম যখন আমি ওকে ভালো পথে আনার জন্য বিয়ে দিতে চাইলাম। ও ভার্সিটি পড়াকালীন ওকে বিয়ে দিলে ভালো মেয়ের সংস্পর্শ এসেও ভালো হয়ে যাবে ভেবেছিলাম। কিন্তু আকাশকে রাজি করাতে পারিনি। অনেক চেষ্টা করেছি, বারবার ব্যর্থ হয়েছি। এরপর জানতে পারলাম আকাশ আসলে জেডির জন্যই এমন হয়েছে। ওই যে কথায় আছে, সঙ্গদেশে লোহা বাসে, আকাশের ক্ষেত্রে তেমনই হয়েছিল। জেডির সব চালচলন যেন আকাশ নিজের মাঝে নিখুঁতভাবে আয়ত্ত করে নিয়েছিল। আমার তখন জেডিকে অসহ্য লাগতো। ওর জন্যই আমার ছেলে সেদিন বেপথে গিয়েছিল। আমি জেডির সঙ্গ ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি এখানেও ব্যর্থ হয়েছি। জেডি আর আকাশের বন্ধুত্বের বন্ধন এতটা দৃঢ় ছিল, এগুলো ঠুনকেও কিছুতে ভাঙতো না। আমি অনেক চেষ্টা চালানোর পর একদিন সফল হই। যখন আকাশ আর জেডি 3rd ইয়ারে, তখন অরুণ আমাকে অনেক সাহায্য করেছিল এ ব্যাপারে। এরপর আকাশ ভার্সিটির সবার সামনে জেডিকে অপমান করেছিল খুব বাজেভাবে। জেডিও প্রিয় বন্ধুর থেকে এত অপমানিত হয়ে দেশ ছেড়ে চলে যায়। তারপর আকাশ কেমন যেন নির্জীব হয়ে যায়। আসমানি নাওয়ানের কথায় দাড়ি টানে, সময় নেয়। সৌম্য, ইরা, রিহান ভার্সিটিতে গিয়েছিল যখন আকাশেরা লাস্ট ইয়ারে ছিল।
তারা মাঝে মাঝে জেডি আর এভিকে দেখতো, আবার কখনো দেখতো না। তারা এত কিছু জানতো না। লোকে মুখে শুধু শুনেছিল এভি জেডি 2 বন্ধু, এতটুকুই। সকলের মুখে অজানা কৌতূহল। বোধহয় জানতে চাইছে আসমানি নাওয়ান ওর অরুণ কি এমন করেছিল যে এভি জেডি এদের এত ভালো বন্ধুত্ব মুহূর্তে ভেঙে গেল। আসমানি নাওয়ান এ বিষয়ে কিছু বললেন না। একটু স্কিপ করে আবারও বলতে শুরু করেন, আকাশ ভীষণ একরোখা টাইপ। ওকে যদি কোনো কিছু একবার বিশ্বাস করানো যায় তাহলে সেখান থেকে বের করা খুব কঠিন। কদিন পর জেডি দেশে ফিরে আসে, আকাশের পিছু পিছু ঘোরে, কিন্তু আকাশ তার জায়গায় স্ট্রিক। কিছুদিনের মাথায় আকাশ ওর সোনালি চোখের মণিজোড়া ঢেকে ফেলে কালো লেন্সে, কারণ জেডি ওর সোনালি চোখ পছন্দ করত। ও জেডিকে কষ্ট দেওয়ার জন্য, জেডির পছন্দ অ্যাভয়েড করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছিল। আমি নিষেধ করিনি, বরং বলেছিলাম ও অন্ধ হয়ে গেলেও লেন্স পরে থাকুক, তবুও জেডিকে ভুলে যাক। জেডির ছায়াও আকাশের উপর না পড়ুক, ভালো মানুষ হয়ে থাক, এটাই চেয়েছিলাম। দেখতে দেখতে আকাশের অনার্স শেষ হয়। সে আমাদের জানায় সে ইংল্যান্ড পিএইচডি করতে যেতে চায়। আমরা নিষেধ করিনি, বরং ভেবেছিলাম ওখানে গিয়ে নতুন বন্ধু হবে, নতুন বন্ধু পেয়ে জেডিকে ভুলে যাবে। কিন্তু আমাদের ভাবনা সঠিক হয়নি। আকাশ ইংল্যান্ডে গিয়ে পড়াশোনা করেছে ঠিকই, সাথে নিজেকে গড়েছিল এক মাফিয়া হিসেবে, যে বিভিন্ন খারাপ কাজে জড়িত হয়ে গিয়েছিল। খুন খারাপি থেকে শুরু করে বিভিন্ন অবৈধ ব্যবসার সাথে জড়িয়ে গিয়েছিল। পিএইচডি শেষ করে আকাশ যখন বাড়ি ফিরল, তখন আমরা কেউই আকাশকে চিনতে পারিনি। সে কারো কথা শুনতো না। বাসায় অনেক বড় বড় উচ্চপদস্থ মানুষদের যাওয়া আসা থাকতো, যাদের সাথে আকাশের মেলামেশা ছিল। রাত বিরেতে বাড়ি ফেরা, কেউ একটু উঁচু গলায় কথা বললে হাত পা ভেঙে দেওয়া, আবার কাউকে কাউকে চোখের পলকে লাশ বানিয়ে দেওয়া। নিত্যদিন মদ্যপান করতো পানির মতো। মানুষ দিনে যে পরিমাণ পানিও খায় না, তেমন মদ পান করতো আকাশ। এসবই ছিল আকাশের নিত্যদিনের সঙ্গী। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম আকাশের বেশভূষায়। আকাশকে যতবার বোঝাতে গিয়েছি, আকাশ ততবার গাছছাড়াভাবে থেকেছে, আমার সাথে হেয়ালি করেছে। অবাক করা ব্যাপার ছিল, জেডি ইংল্যান্ড থাকলেও জেডির সাথে আকাশ তার সম্পর্ক সেদিনও জোড়া লাগায়নি। একরোখা জেডি আকাশ জেডিকে বরাবরের মতোই দূরে সরিয়ে রেখেছিল। আমি অধৈর্য হয়ে গেলাম। মনে হলো আকাশকে বিদেশে পড়তে পাঠানোই আমার জীবনের সবচেয়ে ভুল। আমি আর না পেরে আকাশকে শাসন করতে গেলাম। চিৎকার চেঁচামেচি করলাম, থাপ্পড় মারলাম। আকাশ সেদিন অনেক রেগে গিয়েছিল। পুরো বাড়ির জিনিস সব তছনছ করে রাগ নিয়ে আবারও পাড়ি জমিয়েছিল ইংল্যান্ড, যা আজ থেকে 3 বছর আগের কথা। আজ আকাশের স্মৃতি সেখানেই আটকে আছে। কথাগুলো বলতে গিয়ে আসমানের নাওয়ানের গলা বেঁধে আসে, চোখের কোণে জলকণা। সবাই কেবল অবাক হয়ে শুনছে। আকাশের সেই কালো অতীত কৌতূহল জেগেছে। তাহলে মাঝের আকাশ এত ভালো কিভাবে ছিল? আসমানি নাওয়ান নিজেকে সামলে আবারও বলে, আমি অনেক কেঁদে কেটে অসুস্থতার দোহাই দিয়ে অনেক কষ্টে আকাশকে দেশে ফিরিয়ে এনেছিলাম। খুব কৌশলে আকাশের সাথে কাজ করেছিলাম। আকাশের গড়া সব কিছুতে আমি পিছন থেকে তালা লাগিয়েছিলাম। এরপর শেষমেশ আকাশকে রিহাবে পর্যন্ত পাঠিয়েছিলাম। দীর্ঘ 1 বছর আকাশ রিহাবে ছিল। আমি বা আকাশের বাবা কেউ একদিনের জন্য আকাশকে দেখতে যায়নি। 1 বছরের মাথায় খবর আসলো আকাশ ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। আর টিকতে না পেরে ছুটে গিয়েছিলাম আমার ছেলের কাছে। আকাশের চুলদাড়ি সব বড় হয়ে গিয়েছিল, কেমন পাগলের মতো দেখাচ্ছিল। উস্কো খুস্কো রোগা আকাশকে দেখে বুকটা ফেটে যাচ্ছিল। 1টা বছর বুকে পাথর চেপে দূরে ছিলাম। ছেলের ভালোর জন্য যতটা কঠোর হতে হয় হয়েছিলাম, তার ফল সেদিন পেয়েছিলাম বাচ্চাদের মতো আকাশকে। সে আমাকে দেখে সেদিন বাচ্চাদের মতো নিঃশব্দে চোখের পানি ফেলেছিল। 2 হাতে আমার পা সাপটে ধরে বলেছিল, মা তোমার পায়ে পড়ি, আমার বাইরে নিয়ে যাও মা। এখানটায় খুব অন্ধকার জানো, আমার দম বন্ধ লাগে, আমায় এখানে থাকতে খুব কষ্ট হয়। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর খারাপ কাজের সাথে নিজেকে জড়াবো না। আমি ভালো হয়ে যাব মা, আমাকে তোমার সাথে বাড়ি নিয়ে যাও, আমায় মন ভরে প্রকৃতি অনুভব করতে দাও। আমার আর কিচ্ছু চাই না মা, এই অন্ধকার ঘরে আমাকে আর রেখে যেও না, দয়া করো মা। আকাশের চোখ বেয়ে গড়িয়ে পড়া অশ্রুতে আমার দোপা ভিজেছিল সেদিন। দীর্ঘ রাত পেরিয়ে সকালে যেমন সূর্যের আলো দেখতে পাই, তেমনি সেদিন আমি আমার আকাশের অন্ধকার জীবনে নতুন আলোকিত জীবনে আসার এক নতুন সকাল দেখেছিলাম। আকাশকে বাড়ি নিয়ে আসলাম। সে তার বাবার ব্যবসায় জয়েন করলো। আমার ছেলেটা ভালো হয়ে গেল। জন্ম থেকে যেটুকু রাগ ছিল সেটাই মাঝে মাঝে অ্যাপ্লাই করতো। তাছাড়া আমার ভীষণ বাধ্য ছিল।
এরপর আকাশের মতামতের বিরুদ্ধে গিয়ে সন্ধ্যার সাথে বিয়ে দিলাম। আমার বিশ্বাস ছিল আমি যে আকাশকে গড়েছিলাম সে সন্ধ্যাকে ঠিক একদিন ভালোবাসবে। আমার বিশ্বাস সত্য প্রমাণিত হলো, কিন্তু তার পরিণতি এমন হবে গুণাক্ষরেও টের পায়নি। সকলে স্তব্ধ হয়ে বসে আছে। সন্ধ্যার চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে। কেন কাঁদছে সে জানে না। রিহাবে বলা আকাশের অসহায়ত্বে ঘেরা কথাগুলো বলার সময় আকাশের অবস্থা যেন সন্ধ্যার চোখে ভাসল। আকাশ এত কষ্ট করে সেই লাইফ থেকে ফিরে আবারও সেই পথে চলে গিয়েছে। এর চেয়ে কষ্টের আর কী আছে? আসমানি নয়নের চোখ থেকে দুফোঁটা জল গড়ায়। সে নিজেকে সামলে বলে, আকাশকে যেটি বাঁচিয়েছে জানি। এরপর ও ইংল্যান্ড থেকে আবারও সেই জীবনের সাথে নিজেকে মিশিয়ে নিয়েছে। আর সেই অ্যাক্সিডেন্টে ছেলেটার কিছু স্মৃতি মুছে গিয়েছে। যেই স্মৃতির পাতায় তার কামব্যাক থেকে শুরু করে সন্ধ্যাকে বিয়ে করা, সন্ধ্যাকে ভালোবাসে, এসব ছিল সব মুছে গিয়েছে। যার কথায় সন্ধ্যার জন্য বোধহয় সবচেয়ে বড় ঝটকা ছিল। লাস্ট কথায় সন্ধ্যার জন্য বোধহয় সবচেয়ে বড় ঝটকা ছিল। এজন্য আকাশ তাকে চিনতে পারে না। মেয়েদের প্রতি সেই বিতৃষ্ণা আকাশের মনে পুষে আছে। সন্ধ্যার চোখ বেয়ে কয়েক ফোঁটা জল গড়ায়। এবার আকাশের করা প্রতিটি কাজের পিছনের কারণ বুঝল। আকাশ কি আর কখনো তাকে মনে করবে না? কথাটা ভাবতেই সন্ধ্যা আরও কান্না পায়। তার আকাশ যে এই আকাশের মাঝেই হারিয়ে গেছে। সে কিভাবে খুঁজে পাবে তার আকাশকে? সৌম্য, ইরা, রিহান সকলে স্তম্ভিত হয়ে বসে আছে। তারা কেউ জানতো না আকাশের এসব কাহিনী। আজ জেনে মনে হলো সকলেই বড়সড় শক খেয়েছে। আসমানি নয়ন সৌম্যর দিকে চেয়ে বলে, সৌম্য আব্বা, আকাশ তোমার সাথে এমন কেন করছে তা আমি জানি না, কিন্তু কেউ এর পেছনে আছে, যে আকাশকে নিশ্চয়ই ভুল কিছু বুঝিয়েছে, যে কারণে আকাশ তোমাকে শত্রু ভেবে বারবার আঘাত করছে। তুমি আকাশকে ভুল বুঝো না আব্বা। সৌম্য ঢোক গিলল। কেন যেন একটু হলেও শান্তি লাগলো, কারণ আকাশ নিজের অনিচ্ছায় সব কাজ করছে। কাছের মানুষটা কারণবশত বদলে যাওয়ার মতো আচরণ করলে মেনে নেওয়া যায়, কিন্তু ইচ্ছে করে বদলে গেলে মেনে নেওয়া যায় না। আকাশ যা করছে সব অনিচ্ছায়, কারো প্ররোচনায়। কথাগুলো ভেবে সৌম্য ঢোক গিল। ছোট করে বলে, জি। আসমানি নয়ন আর বসলেন না। অনেক রাত হয়েছে। সন্ধ্যাকে নিয়ে বেরিয়ে পড়লেন বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার আগে সন্ধ্যা সৌম্যর থেকে বিদায় নেয়। সৌম্য সন্ধ্যাকে সাহস দেয়। সন্ধ্যা বুঝেছে বোধহয় অনেক কিছুই। বাড়ি এসে সন্ধ্যা ফ্রেশ হয়ে এসে আয়নায় নিজেকে দেখে। ডান গালে সকালে আকাশের মারা থাপ্পড় খেয়ে গালের অবস্থা খুব খারাপ। সৌম্যর কাছে যাওয়ার আগে সে এখানে পাউডার দিয়েছিল, যেন সৌম্য বুঝতে না পারে। এমনি তার ভাইয়ের কত দুঃখ। তার দুঃখে সৌম্য ভাইয়াকে আর ব্যথিত করতে চায়নি। সন্ধ্যার মন ছটফট করে আকাশকে দেখার জন্য। সেই আকাশ, যে আকাশের মাঝেই কোথাও না কোথাও তার আকাশের অস্তিত্ব মিশে আছে। কিন্তু বাড়ি এসে আকাশকে দেখেনি। আকাশ বোধহয় সেই সকালে বেরিয়েছে আর বাড়ি ফেরেনি। আসমানি নয়ন বাড়ি এসে ফ্রেশ হয়ে নেয়। এরপর সে সন্ধ্যার জন্য ঘরে ভাত আনলে সন্ধ্যা আয়নার সামনে থেকে সরে এসে বিছানায় বসে। ভদ্রমহিলা সন্ধ্যার পাশে বসে সন্ধ্যাকে নিজ হাতে খাবার খাইয়ে দেয়। সন্ধ্যা জেদ করে না, চুপচাপ খেয়ে নেয়। আসমানি নয়ন সন্ধ্যাকে খাওয়ানো শেষে প্লেট রেখে আসে। এরপর সে সন্ধ্যাকে পাশে বসে সন্ধ্যার গালে হাত রেখে মলিন গলায় বলে, আমি মা হয়ে আকাশকে সঠিক পথে ফিরিয়ে আনতে অনেক কষ্ট সইছি মা। আমার হয়তো আর সেই ধৈর্য নেই। এবার আকাশকে সঠিক পথে আনার ভার তুই নিবি তো মা। সন্ধ্যা ছলো ছলো চোখে তাকায়। সে বোধ হয় বড় হয়ে গেল। এতদিন সবাই তার দায়িত্ব পালন করেছে, কখনো তার সৌম্য ভাইয়া, কখনো আবার আকাশ। এবার দায়িত্ব এসে পড়েছে তার ওপর। সন্ধ্যা নিজেকে শক্ত করে। সে আকাশের পাশে না থাকলে আর কে থাকবে? সে আকাশের প্রতি কখনো কঠোর হবে, কখনো বা নমনীয় হবে। আর এভাবেই ঠিক একদিন আকাশ আবারও আগের মতো হয়ে যাবে। আবারও তাকে মনে করবে। এই সবই তো তার দায়িত্ব। সে যে আকাশের সন্ধ্যা মালতী। ঘড়ির কাঁটায় রাত 1টা। আকাশ বাড়ি ফিরেছে মাত্র। চারপাশটা অন্ধকার দেখে ভীষণ বিরক্ত হলো। ঘরে যাওয়ার জন্য সামনের দিকে পা বাড়ায়। পরনে সাদা প্যান্ট, সাদা শার্ট, তার উপর সাদা জ্যাকেট। স্বভাবসুলভ আকাশ ডান বামে মাথা নাড়ায়। কয়েক পা এগিয়ে হঠাৎ ডান দিকে কিছু একটা চোখে পড়ে। আকাশ সাথে সাথে আবারও ডান দিকে মাথা ঘোরায়। মায়ের ঘরের লাইট জ্বালানো, দরজা বরাবর বিছানা। এদিকে ফিরে কম্বলের নিচে সন্ধ্যা ঘুমিয়ে আছে। কিন্তু আকাশের যেটা অবাক লাগলো, সন্ধ্যা ঘুমোতে ঘুমোতে হাসছে। আকাশ ভুরু কুচকে তাকায়। এই মেয়ে সত্যি কি পাগল নাকি? ঘুমিয়ে ঘুমিয়ে আবার কেউ হাসে? আকাশ এগিয়ে গিয়ে দরজার সামনে দাঁড়ায়।
ধীরে ধীরে ঘরের ভেতর প্রবেশ করে। এগিয়ে এসে দাঁড়ায় সন্ধ্যার মাথার কাছে। সে এখানে আসতে আসতে সন্ধ্যার হাসি মিলিয়ে গিয়েছে। আকাশ বিরক্ত হলো। এতক্ষণ হাসছিল, সে আসতেই থেমে গেল। ইচ্ছে করলো ঠাস করে একটা লাগাতে। তাছাড়া আকাশের সকালের কথা মনে পড়ল। একে একে সন্ধ্যার বলা বেয়াদবি কথাগুলো কানে বাজতেই আকাশের দৃষ্টি শক্ত হয়ে আসে। এই মেয়ে তো হিসাব ছাড়া তার হাতের থাপ্পড় ডিজার্ভ করে। কথাটা ভেবে সন্ধ্যার গালে নজর করলে আকাশের শক্ত দৃষ্টি মুহূর্তেই শীতল হয়ে আসে। সেই থাপ্পড় মারা গালটি এদিক ফেরানো, যেখানে লাইটের আলোয় জল করছে কাটা কাটা। মনে হচ্ছে কিছু দ্বারা চিরে গিয়েছে, কেটে গিয়েছে, জখম হয়ে আছে। আকাশ এক দেখাতেই বুঝলো এটা তার সকালের থাপ্পড়ের ফল। আকাশের কি হলো কে জানে। সে ধীরে ধীরে ঠান্ডা মেঝেতে বসে পড়ল। ডান হাতে একটি হুইস্কির বোতল মেঝেতে শব্দ করে রাখে, যার অর্ধেক আকাশ অলরেডি খেয়েছে। হুইস্কি খাওয়ার অভ্যাস থাকায় অনেক খেলেও সে মাতাল হয় না। আকাশের দৃষ্টি সন্ধ্যার ঘুমন্ত মুখপানে। নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা সন্ধ্যাকে আকাশের চোখে ভীষণ সুন্দর লাগলো। সন্ধ্যার পুরো মুখ নিখুঁতভাবে দেখতে গিয়ে দৃষ্টি ঘুরে সন্ধ্যার কাটা গালে এসে পড়লে আকাশের অস্থির লাগলো। সে কিছুক্ষণ আগেই সন্ধ্যাকে বেহিসাব থাপ্পড় মারতে চাইল। এখন তারই অস্থির লাগছে সন্ধ্যার ক্ষত গাল দেখে। মনে হচ্ছে ওয়াইফাই নেটওয়ার্কের ন্যায় এই মেয়ের গালের ব্যথাটা তার বুকে ট্রান্সফার হয়েছে। আকাশ ঝোঁক গিলল। বেশ কিছুক্ষণ পর আকাশ সন্ধ্যার ঘুমন্ত মুখ পানে চেয়ে বিড়বিড়িয়ে বলে, কে তুমি? তোমায় ব্যথা দিলে আমি কেন ব্যথা পাই মেয়ে? আকাশের কণ্ঠ অসহায়ত্ব ফুটে উঠেছে। আকাশ যদি নিজেকে একবার এই রূপে দেখত, তাহলে হয়তো সে নিজেই নিজেকে কয়েকটা গালি দিত। কারণ তার ডিকশনারিতে তার মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু তার নিজেতে ধ্যান নেই। সে মগ্ন সন্ধ্যাতে, দৃষ্টিতে মুগ্ধতা। আসমানি নওয়ান ওয়াশরুমে গিয়েছিল। ভদ্রমহিলা ওয়াশরুম থেকে বেরিয়ে বেখেয়ালের সামনে তাকালে বিস্মিত হয়। আকাশকে সন্ধ্যার পাশে এভাবে দেখার ব্যাপারটি তার কাছে টোটালি আনএক্সপেক্টেড ছিল।